এক মুহূর্তেই বদলে গেল তার জীবন। যে মানুষটা সবার চোখে সাধারণ, হঠাৎই হয়ে উঠল সবচেয়ে ধুরন্ধর। রহস্য, টেনশন আর টুইস্টে ভরা গল্পে যে এসব কিছু ঘটবে তা কেউই ভাবতে পারেনি। সো বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ফোবিয়া বাংলা। আজ আমরা শুরু করতে চলেছি ধুরন্ধর পার্ট 1। তাহলে দেরি না করে চলো শুরু করি। তবে শুরু করার আগে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। সিনেমার শুরুতে দেখা যায় দেশের পররাষ্ট্রমন্ত্রী এক বড় সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে আসেন। তিনি জানান দেশে চরম পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটি প্লেন হাইজ্যাক হয়েছে এবং যাত্রীদের একটি সন্ত্রাসী গোষ্ঠী আটক করেছে। তাদের দাবি, তাদের সদস্যদের ছেড়ে দেয়া না হলে তারা কোনোভাবেই যাত্রীদের ছাড়বে না। মন্ত্রী জানায় তার উপরে ঊর্ধ্বমহলের প্রেশার আছে, তাই তিনি সময় দিতে পারবেন না। যাত্রীদের পরিবারগুলো প্রাইম মিনিস্টারের অফিসের সামনে মানববন্ধন করছে, তাই অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। প্লেনে ঢোকা তিনজন নেগোশিয়েটরের মধ্যে একজন হলেন অজয়, চিফ অফ আইপি। তিনি সন্ত্রাসীদের জানান তাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু তিনি যাত্রীদের সঙ্গে কথা বলতে চান। তিনি যাত্রীদের আশ্বস্ত করেন যে তাদের নিরাপত্তা তার দায়িত্বে। কথাবার্তার পর অজয় সন্ত্রাসীদের কৌশল বুঝিয়ে তাদের খেল শেষ করার সিদ্ধান্ত নেন। তিনি একটি পরিকল্পনা তৈরি করেন যা সন্ত্রাসীদের ভুল বুঝতে বাধ্য করবে এবং তাদের শাস্তি নিশ্চিত করবে। কয়েকদিন পরে ২০০১ সালের ডিসেম্বর মাসে পার্লামেন্টের বাইরে গুলি চালানো হয়। মন্ত্রী ও নিরাপত্তা বাহিনী খুব দ্রুত পরিস্থিতি সামলাতে পারে না। ৫ জন দুষ্কৃতিকারী পার্লামেন্টে ঢুকে অজয়ের সামনে আসে। অজয় মন্ত্রীর সঙ্গে কথা বলে পরিস্থিতি বুঝিয়ে দেন এবং একটি পরিকল্পনা প্রস্তাব করেন যার নাম ধুরন্ধর। যদিও পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী, কিন্তু তারপরেও সেটা তা মেনে নেন। ২০০৪ সালে গল্প এগোয় আফগানিস্তানের সীমান্তে। হামজা আলী পাকিস্তানে এসে একটি জুসের দোকানে কাজের জন্য আবেদন করে, কিন্তু দোকানি তাকে প্রত্যাখ্যান করেন। রাতের বেলায় সন্ত্রাসীরা হামজাকে জ্বালাতন করতে আসে। শুরুতে হামজা চুপ থাকে, কিন্তু পরে তিনি নিজের শক্তি দেখান এবং সন্ত্রাসীদেরকে মারধর করতে শুরু করেন। পরিস্থিতি শান্ত হওয়ার পরে পুলিশ এসে মধ্যস্থতা করে। হামজা সন্ত্রাসীদের সাথে লড়াই করার পরও মানুষের সাহায্য করতে চায় এবং ন্যায়পরায়ণ আচরণ দেখায়। কয়েকদিন পরে হামজার দোকানে আসে একটি গ্যাং। বাবু ভাই এবং তার লোকেরা রেহমানের ছেলের ওপর হামলা চালায়। হামজা এসে নাইমকে রক্ষা করে, বাবুর লোকদের প্রতিহত করে, কিন্তু নাইমের মৃত্যু হয় এবং রেহমান ডাকাত খুব রাগান্বিত হয়। হামজা সব ঘটনা খুলে বলেন। রেহমান তাকে ন্যায়পরায়ণ আচরণের জন্য সম্মান জানায় এবং তাকে নিজের গ্যাংয়ের অন্তর্ভুক্ত করে। হামজা ধীরে ধীরে রেহমানের আস্থা অর্জন করে। হামজা রেহমানের সাথে থাকার সময় বিভিন্ন ব্যবসা ও অস্ত্রশস্ত্রের কার্যক্রম শিখে। একদিন রেহমান পরিবারের সদস্যদের সাথে টিভিতে দেখানো খবর থেকে বোঝা যায় নাইমের মৃত্যুর প্রতিশোধ নেওয়া এখন জরুরি। হামজা প্রস্তাব দেন যে এখনই প্রতিশোধ নেওয়া উচিত, কারণ শক্তিশালী ব্যক্তির ওপর আঘাত না করলে জনগণ তার ক্ষমতার ক্ষয় করবে। পরদিন বিকেলে রেহমান দল বাবু ডাকাত গ্যাংয়ের উপর আক্রমণ চালায়। তাদের সমস্ত লোক প্রস্তুত না হওয়ায় সহজেই দমন করা হয়। বাবু পালিয়ে যায়, কিন্তু এ খবর রোহান পর্যন্ত পৌঁছায়। রোহান এসে দেখে বাবুর আস্তানা দমন করা হয়েছে। তিনি শপথ নেন যে যিনি তাকে ধোঁকা দেবেন তার সঙ্গে কঠোর ব্যবস্থা নেবে। কয়েক বছর পর ২০০৭ সালে নির্বাচন হয়ে যায়। রোহানের প্রার্থী বিজয়ী হয় এবং একটি জনসভা আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয় রেহমান এবং তার নতুন ডানহাত। যুদ্ধ ও প্রতিশোধের ধারাবাহিকতা বজায় থাকে। হামজা এবং রেহমানের দল তাদের ক্ষমতা ও প্রভাব কায়েম রাখে এবং নির্বাচনের পরেও তারা এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখে। গল্পের মূল থিম হলো প্রতিশোধ, ন্যায়পরায়ণতা এবং শক্তি ও কৌশল ব্যবহার করে সন্ত্রাস ও অযাচিত হিংসা নিয়ন্ত্রণ করা। অজয় ও হামজার চরিত্রগুলো নৈতিকতা ও দায়িত্বের সঙ্গে যুক্ত, যেখানে ব্যক্তিগত বোধ এবং সামাজিক ন্যায়ের মাধ্যমে সমন্বয় দেখা যায়। এই ধারাবাহিকতা ও উত্তেজনাপূর্ণ ঘটনা গল্পকে আকর্ষণীয় করে তোলে। হামজা আলী শহরে ঢোকার পরই এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়। এক মেয়ে তাকে দেখে প্রথম দর্শনে ফিদা হয়ে যায়। হামজারও আবেগ একই রকম। মেয়েটির নাম ইয়ালিনা। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রেহমানের খানদানি ভাইয়েরা, যারা রেহমানকে পরবর্তী নির্বাচনে নিজে দাঁড়ানোর জন্য উৎসাহিত করেন। এভাবে সেখানে কিছুটা কনফিউশন সৃষ্টি হয়। রাতের বেলায় হামজা একটি বারে প্রবেশ করেন। সবাই পার্টিতে মেতে উঠেছিল। হঠাৎ সেখানে পুলিশ রেড করে আর সবাই তড়িঘড়ি করে বের হয়ে যায়। ইয়ালিনাও সেখানে উপস্থিত ছিল। বাইরে গাড়ি স্টার্ট না হওয়ায় তিনি সমস্যা অনুভব করেন।
তখন হামজা পাশে এসে তাকে সাহায্য করেন এবং ইয়ালিনা তার বাইকে ওঠেন। পুলিশ দেখে হামজা সহজভাবে সংকট সামলান, সবাইকে নিরাপদে নিয়ে পালিয়ে যান। পথে তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়, ফলে হেঁটে চলতে শুরু করেন। এই সময় হামজা ইয়ালিনের সাথে পরিচয় গড়ে তোলেন এবং নিজের সম্পর্কে সবকিছু খোলাসা করেন। তিনি রেহমানের গ্যাংয়ে কাজ করেন, সব কালো ধান্দা সামলান। প্রথমে ইয়ালিনা কিছুটা বিব্রত হন, তবে ধীরে ধীরে কথোপকথন তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি করে। রাতে হামজা ইয়ালিনাকে তার ফেলে যাওয়া ফোনটি ফিরিয়ে দেন, যা দেখে ইয়ালিনা খুশি হন। পরদিন হামজা ফেক নোটস স্মাগলিং সম্পর্কিত তথ্য আলমের কাছে পাঠান। তথ্য পৌঁছায় অজয় সারমলের কাছে। অজয় খুঁজে দেখেন ইন্ডিয়ার ফেক নোট কিভাবে পাকিস্তানে ঢুকছে এবং কারা এসব ব্যবহার করছে। তিনি বুঝতে পারেন ইউপিতে অনেক ক্রাইমের সঙ্গে জড়িত কিছু ডিপার্টমেন্টের কর্মকর্তার হাত আছে। এর মধ্যে অজয় এবং হামজা নিজেদের নীতি অনুযায়ী তথ্য যাচাই শুরু করেন। এদিকে রেহমানের দল খান্নানি ব্রাদার্সের এলাকা প্রবেশ করে। হামজা লক্ষ্য করেন ইন্ডিয়ার ফেক নোট সরানো হচ্ছে। খান্নানি ব্রাদার্সের একজন কর্মীকে নিয়ে হামজা একটি রুমে ঢোকেন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন ভয়ঙ্কর অর্গানাইজেশনের প্রধান এবং একজন বিদেশি। কিছুক্ষণ পর মেজর ইকবাল এএসআই এর এজেন্ট প্রবেশ করেন এবং রেহমানের হাতে কিছু আর্মসের তালিকা দেন। তিনি নির্দেশ দেন এগুলো সরবরাহ করাতে যেন আইএস এর নাম প্রকাশ না পায়। রেহমান জানতে চায় এগুলো কোথায় ব্যবহার হবে, কিন্তু একটি সন্ত্রাসী লিডার তথ্য প্রকাশ করতে চায় না। মেজর ইকবাল জানায় হামজা ধীরে ধীরে সমস্ত তথ্য শুনে বুঝে যান। রেহমান সমস্ত ডিল ফাইনাল করেন এবং নির্দেশ দেন যারা একবার ডিল সম্পন্ন করেছে তারা বিশ্বাসঘাতকতা করতে পারবে না। কেউ করলে তার মৃত্যু নিশ্চিত। এরপরই সবাই রুম থেকে বেরিয়ে যায়। একজন আবার ফোনে জামিলকে জানায় রেহমান এলাকা দেখেছে এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। জামিল তখন নিজস্ব কৌশল জানান। এই পর্যায়ে এসপি আসলাম চরিত্রটি প্রবেশ করে। তিনি ৩ বালুচরদেরকে হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামজা রেহমানকে সতর্ক করে দেন যাতে ডিলের সময় কোনো ভুল না হয়। রেহমান এক পর্যায়ে হামজার উপর আস্থা রাখেন। হামজা ও ইয়ালিনার সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়। তারা একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং বাড়িতেও রোমান্টিক মুহূর্ত উপভোগ করে। জামিল তাদের কার্যকলাপ লক্ষ্য করতে থাকলেও তারা ধীরে ধীরে নিজস্ব সময় কাটান। এ সময় এসপি আসলাম দ্বারা লিহার স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়। ঈদের সময় জামিল তার পরিবার নিয়ে রেহমানের বাড়িতে আসে। ইয়ালিনা শুধু হামজাকে দেখছেন। হামজা ইয়ালিনাকে নিয়ে আলমের চুচের দোকানে যান। ইয়ালিনা সেখানে আসলামের ছবি দেখে বিস্মিত হন। হামজা তাকে জিজ্ঞেস করেন তার বাবার সঙ্গে কি ঘটে। ইয়ালিনা জানায় সবকিছু বুঝে এসেছেন। এর মাধ্যমে তারা আরো বিশ্বাস ও সংযোগ তৈরি করেন। অন্যদিকে মন্ত্রীর কোম্পানির কারেন্সির মালামাল সরবরাহ নিয়ে অফিসে আলোচনা হয়। হামজা বুঝতে পারে অফিসাররাও এতে জড়িত। মেজর ইকবাল অস্ত্র সরবরাহের সময় উপস্থিত হন। হঠাৎ রেহমানের ছেলে অসুস্থ হয়ে যাওয়ায় অস্ত্র সরবরাহের দায়িত্ব যায় হামজার কাঁধে। তারা অস্ত্রগুলো বাদশার অফিসে পৌঁছে দেন। হামজা লক্ষ্য করেন মুজাহিদরা তাদের লিডারের নির্দেশে নামাজ পড়ছেন এবং মেজর ইকবাল অস্ত্র সরবরাহ করছেন। হামজা জানতে পারে অপারেশনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে কারণ তথ্য ফাঁস হয়ে গেছে। বিশ্বাসঘাতকরা ইন্টেলিজেন্সকে জানিয়ে দিয়েছে। হামজা এবং মেজর ইকবাল নিজেদের পরিকল্পনা অনুযায়ী সমন্বয় করছেন। হাসপাতালে যাওয়ার পথে এসপি আসলাম রেহমানকে আটকে দেন এবং তার গাড়িতে নির্বিচারে গুলি চালান। রেহমান ছেলেকে বাঁচানোর জন্য আসলামের কাছে সারেন্ডার করে। হামজা এই তথ্য দ্রুত পায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেজর ইকবাল একটি বিশ্বাসঘাতককে হামজার চোখের সামনে মারধর ও হত্যা করেন। পরে ফোনে উজাইকে জানানো হয় এসপি আসলাম রেহমানকে তুলে নিয়ে গিয়েছে। জামিল পরিকল্পনামাফিক আচরণ করে। হামজা অবশেষে বিশ্বাসঘাতককে জিজ্ঞেস করেন খাবারে কি মিশানো হয়েছিল এবং সে কার হয়ে কাজ করছে। প্রথমে সে সত্য স্বীকার করতে চায় না, কিন্তু হামজা ক্রমশ চাপ দেয়। এরপর ইয়ালিনা হামজাকে ফোন করেন এবং ভিডিও প্রেরণ করেন, যেখানে দেখা যায় জামিল, আসলাম এবং বাপ্পু রেহমান গ্যাংকে ধ্বংস করার পরিকল্পনা করছে। ভিডিও দেখে হামজা চমকে যান। তিনি ইয়ালিনাকে জানান যদি রেহমান ফিরে না আসে তাহলে ইয়ালিনাও মুক্তি পাবে না। এইভাবে হামজা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখেন, সবকিছু পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত রেহমান ও অন্যান্য সন্ত্রাসীদের বিরুদ্ধে নিজের কৌশল কার্যকর করেন। অফিসে ঢুকে হামজা পরিস্থিতি সামলান। উপস্থিত লোকদেরকে তিনি বাধ্য করেন নিজের হাতে টর্চার করতে। সেই সব ভিডিও কলে দেখান এসপি আসলামকে। হামজা আসলামকে সরাসরি থ্রেট দেন, যার প্রভাবেই আসলামকে বাধ্য হয়ে রেহমানের সঙ্গে তার দলকে সামলাতে হয়। আসলাম রেহমানদের উপর এমনভাবে আঘাত করে যে তাদের অনেক ক্ষতি হয়, কিন্তু হামজা পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং ধীরে ধীরে
রেহমানের গ্যাংয়ের কাছে তাদেরকে নিয়ে যায়। হামজা যখন নিরাপদে তাদের ছাড়ার ব্যবস্থা করেন, তখন আসলাম তাকে ডাকে। আসলাম জানায়, এই খেলাটা এখনই শেষ নয়, সবকিছু এখনই শুরু মাত্র। আমার কাছে যা আছে তা তোমাকে পুরোপুরি জ্বালিয়ে দেবে। এই কথায় হামজা কিছুটা চুপ হয়ে যায়। পরের দিন রেহমানের বাড়ির সামনে আনন্দ উৎসব শুরু হয়। রেহমান হামজার সাহসিকতা এবং কৌশলের জন্য তাকে বাহবা দেন। তিনি জানতে চান, টাস্কফোর্সের অফিসের খবর হামজা কিভাবে জানলেন। সে জামিলকে বাঁচিয়েছে এবং তথ্য জানিয়েছে। উজায় হাসি দিয়ে বলে, হামজা তো জামিলের মেয়েকেই পটিয়ে এনেছে, সব খবরাখবর খুব ভালোভাবেই পাইয়ে দেয়। রেহমান জামিলকে প্রশ্ন করেন, তুমি কি সত্যি ইয়ালিনাকে ভালোবাসো, নাকি টাইম পাস করার জন্য প্রেম করছো? হামজা বলে, আমি তাকে সত্যিই ভালোবাসি এবং আমি তাকে বিয়ে করতে চাই। এরপর হামজা ইয়ালিনার কাছে চলে যায়, যিনি অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন। দুজনের মধ্যে রোমান্স শুরু হয়। ধীরে ধীরে সম্পর্ক আরো গভীর হয়। পরের দিন হামজা খান্নানি ব্রাদার্সের রাস্তা ব্যবহার করে রেহমানের সঙ্গে কাজের জন্য যায়। মেজর ইকবাল সেখানে উপস্থিত ছিলেন। মুজাহিদদেরকে বিভিন্ন হামলার ভিডিও দেখাচ্ছিলেন। ভিডিওতে মুজাহিদদের কার্যক্রম দেখে হামজা আবেগতাড়িত হন, কিন্তু পরিস্থিতি পরিচালনা করতে হয়। হামজা লক্ষ্য করেন অস্ত্রপ্রাপ্তরা হোটেলে হামলা চালিয়েছে। এই দৃশ্য তাকে তার পরিবারের স্মৃতি মনে করিয়ে দেয় এবং হৃদয় বেদনা দেয়। হামজা আলমদের কাছে আসে এবং বারবার প্রশ্ন করে, আমি তো ইন্টেল দিয়েছিলাম, কেন কোনো প্রতিরোধ গড়ে উঠল না? আলম জানায়, ইন্টেল অক্টোবরের ৩ তারিখে ছিল, এটি ১১ তারিখে। খবর লিক হয়ে যাওয়ায় তারা সময়মতো প্রস্তুতি নিতে পারেনি। হামজা বলে, আমি কাউকে ছাড়বো না, সবাইকে ধ্বংস করব। চোখের সামনে এগুলো কোনোভাবেই সহ্য করব না। আলম ধৈর্য ধরতে বলেন, কারণ অতিরিক্ত হিংসা শুধুমাত্র পুলিশের হাতে ঝুঁকি বাড়াবে। দিনের শেষে হামজা ঘরে ফিরে যান, যেখানে ইয়ালিনা রাগ প্রকাশ করেন। তিনি হামজাকে একটি চড় দেন। হামজা শান্তভাবে জানান, যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, অনেক কিছু সহ্য করতে হবে। যদি না পারো তাহলে চলে যাও, সেটাই তোমার জন্য ভালো। প্রথমে ইয়ালিনা চলে যেতে চায়, কিন্তু প্রেমের কারণে আবার ফিরে আসে। ২ বছর পরে ২০০৯ সাল প্রেসিডেন্টের ভাষণের পরে ঘোষণা করা হয় রেহমান নির্বাচন করবে। ইয়ালিনা এই খবর শুনে খুশি হয়, কারণ তার বাবা আর অপকর্ম করতে পারবে না। হামজা তাকে জানায়, তোমার বাবার হাতে একটা চাপ দাও। পরের দিন জামিল হামজার বাসায় আসে। হামজা বলে, যদি আপনি মেয়েকে ঠিকমতো দেখতেন, আজ সে আমার সঙ্গে থাকতো না। জামিল কিছু বললেও হামজা আত্মবিশ্বাসী থাকেন। হামজা ও ইয়ালিনার বিয়ের ধুমধাম শুরু হয়। মেজর ইকবালও বিয়েতে উপস্থিত থাকেন এবং মুম্বাইয়ের ঝামেলা নিয়ে গল্প বলেন। তিনি বলেন, পরে 15ই আগস্টে পাঞ্জাবে যাব। বিয়েতে হামজা ভেতরে ভেতরে উত্তেজিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। রোহান উজিয়ার কাছে অস্ত্র সরবরাহের সময় লক্ষ্য করেন, উজায় নেশায় থাকায় সঠিক ডেট বলতে পারছে না। হামজা শিডিউল অনুযায়ী সব কাজ করেন এবং নিরাপদে ব্যবস্থা নেন। রাতের ডায়েরিতে হামজা রেহমান ডাকাতের নাম লিখে রাখেন, যাতে সমস্ত পরিকল্পনা ক্লোজ থাকে। পরের দিনে বালু জেরুদেশে যান এবং আর্মস রেডি রাখার নির্দেশ দেন। হামজা সমস্ত দায়িত্ব গ্রহণ করেন, সব অস্ত্র সংগ্রহ করে রেহমানকে নিরাপদে নিয়ে যান। পথ চলাকালে হামজা বুঝতে পারেন মোটরসাইকেল আগেই জ্যামে আটকে গেছে। তিনি পরিকল্পনা অনুযায়ী গাড়ি পরিচালনা করেন। রোহান সন্দেহ প্রকাশ করতে চাইলেও হামজা দৃঢ় থাকেন। পরে গোলাগুলি ও মারামারি শুরু হয়। হামজা এবং রোহান একে অপরের সঙ্গে লড়াই করেন। দুজনই শারীরিকভাবে কঠোর প্রতিরোধ দেখান। হামজা ধৈর্য এবং কৌশলে রেহমানকে অমান্য করে মারধর করেন। রেহমান আহত হয়। হামজা তাকে হাসপাতালে পৌঁছে দেন। বিভিন্ন যানবাহনের সাহায্য নেওয়া হয়। অবশেষে অটোরিকশার মাধ্যমে রেহমানকে হাসপাতালে নিরাপদে পাঠানো হয়। ডাক্তাররা দ্রুত চিকিৎসা করেন, কিন্তু রেহমান মারা যান। হামজা আন্তরিক অভিনয় করে হৃদয় ভাঙা দেখান। উজাই এসে তাকে সান্ত্বনা দেন। মিডিয়ায় জানানো হয়, হামজা রেহমানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। এই ঘটনার পরে হামজা নিজের ডায়েরি খুলে বসেন। জানা যায় অপারেশন ধুরন্ধর শুরু হয় ২০২২ সালে, যা পাকিস্তানের একটি পুরো গ্যাংকে জড়িত করে। অপারেশনের উদ্দেশ্য ছিল গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, যাতে মৃত্যু ঘটলেও দায়িত্ব হাসিমুখে গ্রহণ করা হয়। হামজার আসল নাম প্রকাশ করা হয় জাসকৃত সিং। এইভাবে গল্পের শেষ পর্যায়ে দেখা যায় হামজা এবং তার দায়িত্বপূর্ণ চরিত্র। আর এভাবেই শেষ হয় ধুরন্ধর পার্ট 1 এর গল্প।